এটা এখন সঠিক কি ভুল এটা তো বলতে পারছে না, কারণ আমার দাদারা তো বলতে পারে না। শুনি লোকের মুখে যে হ্যাঁ অত্যাচার করে এবং করার জন্য এই অবস্থা। গোপন সুড়ঙ্গর মতো একটি জায়গা দেখতে পাচ্ছেন ভেতরে। আসলে ভেতরে কি আছে আসলে দেখা খুবই বিপজ্জনক। ভাঙা স্তম্ভটির অবস্থা এমনই যে দেখুন, একটু যদি আমি হাত দিই, এই যে খসে খসে চলে আসছে। আসলে দেখুন এই সিঁড়ির এক একটা যেই ধাপ কিন্তু আমার এই একটা হাতের তালুর সমান, অর্থাৎ একটা হাত আমার যতটুকু দেখতে পাচ্ছেন, খুবই একদম উঁচু। আসলে আমি বুঝতে পারছি না যে সে সময়ের আমলের জমিদাররা কিভাবে এর ওপরে উঠতো। ওই ধরো যে আমরা আগে ওই ঢেলটার ফেললে গড় 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 করে যেত, আবার 3 ব্যাটারির লাইট দিয়েও মারিয়াও কোনোদিন আমি উদ্দেশ্য পাইনি। এভাবে দাঁড়িয়ে আছি, কখন বলে কোনো একটা বিপদ ঘটে যেতে পারে। দেখুন কি অবস্থা, সিঁড়ি নাই এখানে। গ্রামের এই মসৃণ পিচঢালা পথ ধরে আমার আজকের গন্তব্য রাজশাহী জেলার পবা উপজেলার বরগাছি নামক এলাকায়, যেখানে রয়েছে ঐতিহাসিক এক তামলি রাজার বাড়ি। শুনেছি সেই বাড়িটির অবস্থা নাকি খুবই জরাজীর্ণ এবং ধ্বংসপ্রায়। শুধু নাকি ভবনের 3টি স্তম্ভ কোনো রকম দাঁড়িয়ে আছে জরাজীর্ণ অবস্থায়। রাজবাড়ি এলাকায় পৌঁছাতে দূর থেকে নজরে পড়ল বাড়িটির কোনো রকম দাঁড়িয়ে থাকা ধ্বংসপ্রায় 3টি স্তম্ভ। ক্ষতবিক্ষত চেহারা নিয়ে 3টি স্তম্ভ যেন টলমল পায়ে দাঁড়িয়ে আছে ধুরমুর করে মাটিতে লুটিয়ে পড়ে যাওয়ার অপেক্ষায়। এই রাজবাড়ির প্রায় 90% মাটির সাথে মিশে গেছে। খুব সামান্য অংশই দাঁড়িয়ে আছে, বাকিটাও ধসে যেতে পারে যে কোনো মুহূর্তে। রাজবাড়ি তো নয়, যেন বাড়ির আস্ত কঙ্কাল দাঁড়িয়ে আছে। শুনেছি এই রাজবাড়ির দালান থেকে নাকি ইট ভেঙে নিয়ে যাচ্ছে স্থানীয়রা এবং রাজবাড়ি ভেঙে বানানো হচ্ছে ফসলের জমি। তবে কথাটি যে সত্য তা এই রাজবাড়ির এমন বেহাল দশা দেখলেই আন্দাজ করা যায়। আদতে কোনো এক সময় মানুষই তৈরি করেছিল এই রাজবাড়ি, আবার কালের বিবর্তে মানুষই তা নির্বিচারে ধ্বংস করে দিয়েছে। রাজবাড়িটা ঘুরে দেখছিলাম আর মনে হচ্ছিল কোনো এক সময় এই রাজবাড়িতেই পা রেখেছিল রাজারানীরা। তারা কি কখনো ভেবেছিল যত্নে করা তাদের এই রাজপ্রাসাদের এই হাল হবে কখনো? বন্ধুরা, মূলত এই পবা উপজেলার এই বরগাছি নামক যেই গ্রামে এই তামলি রাজার বাড়ি, তো এই তামলি রাজার বাড়ির এই অংশটুকুতে মাত্র 3টি স্থাপনায় শুধু বর্তমানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এইটা, আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা, তাও পুরোটাই কিন্তু একদম ভগ্নাবশেষ, কোনো অংশটুকুই কিন্তু এখনও অবশিষ্ট এখানে আর নেই। আর ওই পাশে দেখতে পাচ্ছেন আরও একটি অংশ। তো এই ভবনে, এই স্থানে এসে আমার যতটুকু মনে হলো যে এই ভবনের সাথে, অর্থাৎ এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যেই ভবনটি এটি, আর এই পাশে যেটি দেখতে পাচ্ছেন স্থাপনাটি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তো এই স্থাপনাগুলোর সাথে কিন্তু এই 3টি স্থাপনার একটা যোগ সংযোগ ছিল। হয়তো কালের বিবর্তনে কোনো এক সময় এই অংশটুকু ভেঙে একদম মাটির সাথে মিশে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অংশটুকুর কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে এখানে একটা সিঁড়ি ছিল এবং সিঁড়ি দিয়ে কিন্তু একদম ওপরের দিকে
চলে যাওয়া যেত। এবং এর পাশেই দেখতে পাচ্ছেন দুইটা বাতি রাখার যেই জায়গা থাকে সেই জায়গা, এবং সেটিও কিন্তু বর্তমানে একটু এই যে হাত দিলেই কিন্তু খসে খসে পড়ছে। আসলে এগুলো যখন দেখি, আমি যখন প্রতিটা প্রত্নতাত্ত্বিক স্থাপনাতে যাই, এই ভগ্নাবশেষ অবস্থা দেখে আসলে আমার খুব কষ্ট হয়, এবং মাঝে মাঝে মনে হয় যে সে সময়ের যেই জমিদার বা রাজা ছিল তারা তাদের কত পরিশ্রমের মাধ্যমে তারা এই বিশাল বিশাল অট্টালিকাগুলো বানিয়েছিল, কিন্তু কালের ব্যবধানে বা তাদের কর্মফলের জন্যই আজ তাদের এমন পরিণতি, এবং তাদের এই স্থাপনাগুলো এইভাবেই মাটির সাথে মিশে যাচ্ছে। আর এই সিঁড়ির পাশেই ঠিক রয়েছে একটি গোপন সুড়ঙ্গর মতো একটি জায়গা দেখতে পাচ্ছেন ভেতরে। আসলে ভেতরে কি আছে আসলে দেখা খুবই বিপজ্জনক। দেখুন একবার। আসলে এই ওপরের যেই সিঁড়িটা আছে, সিঁড়ির এই জায়গাতে ওঠাটা খুবই আসলে বিপজ্জনক আমি মনে করছি। তারপরও আমি আপনাদেরকে একটু ওপরের দিকটা দেখানোর চেষ্টা যদি করি। আসলে এই সিঁড়িটা হচ্ছে ঠিক এই পর্যন্তই ছিল, দেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্ত এসে কিন্তু হয়তো পেঁচিয়ে ওই জায়গাতে উঠতো, বা ওই পাশের সাথে কিন্তু ওই যে ওই ভবনটার সাথে কিন্তু এই যে স্থাপনাটা আছে সেই স্থাপনার একটা যোগ সংযোগ ছিল। আসলে এভাবে দাঁড়িয়ে আছি, কখন বলে কোনো একটা বিপদ ঘটে যেতে পারে। দেখুন কি অবস্থা। আর সিঁড়ি নাই এখানে। এই অবস্থা দেখে মনে হচ্ছে যে প্রতিনিয়ত হয়তো কোনো মানুষ বা যারা দেখতে আসে এখানে তারা হয়তো এই সিঁড়িটা ব্যবহার করে এই পর্যন্ত তারা উঠে। এবার জেনে আসি এই তাম্রি রাজাদের ইতিহাস। ইতিহাস থেকে জানা যায়, মুঘল আমলে পশ্চিমবাংলা অঞ্চল থেকে কিছু পান ব্যবসায়ী রাজশাহী অঞ্চলে এসে বসতি স্থাপনা করেন এবং এই রাজশাহী অঞ্চলে পান ও সুদের ব্যবসা করতেন। সেই সময় তারা ভারতের বিহার ও উত্তরপ্রদেশে রাজশাহীর সুস্বাদু পান সরবরাহ করতেন। পানের একচেটিয়া ব্যবসা করার কারণে তারা প্রচুর অর্থ সম্পদের মালিক হয়ে ওঠেন। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবসায়ীদের কেউ কেউ জমিদারি ক্রয় করে প্রভাবশালী হয়ে ওঠেন। সেরকম জমিদারি ছিল সেই তাম্রি রাজার। পানের ফরাসি শব্দ হলো তাম্বুল, আর তাম্বুল থেকেই তাম্রি শব্দের উৎপত্তি। তবে ইতিহাস বিশ্লেষণ করলে বোঝা যায় তাম্রি রাজা কোনো একক ব্যক্তি ছিলেন না, বরং যারা এই অঞ্চলে পানের ব্যবসার মাধ্যমে প্রভাব বিস্তার করে জমিদারি প্রতিষ্ঠা করেন বা এই রাজত্ব যারা চালাতেন তাদেরকে সম্মিলিতভাবে তাম্রি রাজা বা তাম্বুল রাজা বলা হতো। বন্ধুরা, এই তিনটি ভবনেরই কিন্তু কিছু সংখ্যক সিঁড়ি এখনও অক্ষত রয়েছে, যেটাতে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এই যে সিঁড়িটা। তো এই সিঁড়িতে যদি আমি একটু উঠি, এই সিঁড়িটা কিন্তু ঠিক এতটুকুই পর্যন্ত, জাস্ট এতটুকুই, এর পেছনে আর নাই। আর পেছনে দেখতে পাচ্ছেন ভাঙা অংশ, উপরের ভাঙা অংশটুকু, এবং নিচে দেখতে পাচ্ছেন নিচে কিছুই নেই। আর ওই অংশটুকু একদম ভেঙে বিলুপ্ত হয়ে গেছে মাটির নিচে। তো বন্ধুরা, এই যে এগুলো যে আমি আপনাদেরকে দেখাই, আসলে নিজের অনেক কষ্ট লাগে যে এমন ধরনের সুন্দর সুন্দর জমিদার বাড়ি দিন দিন কালের বিবর্তনে ঠিক এভাবেই মাটির সাথে মিশে যাচ্ছে। কথিত আছে তাম্রি রাজারা অনেক অত্যাচারী ছিলেন। তারা মূলত ছিলেন পানের ব্যবসায়ী। পরবর্তীতে তারা সুদের ব্যবসা শুরু করেন।
সুদের ব্যবসার মাধ্যমে তারা পান চাষিদের ওপর অমানবিক অত্যাচার শুরু করেছিল। এক পর্যায়ে তারা ঋণের ওপর 37% পর্যন্ত সুদ আদায় করতেন। ধীরে ধীরে প্রজাদের ওপর অত্যাচারের সীমা অনেক বৃদ্ধি পায়। তো ধরেন এগুলো তো আমাদের জানার বিষয় না, দাদার মুখ থেকে শুনিনি, তার আমরা আবার কি করে বলবো। শুনেছি যে অনেক অত্যাচার অত্যাচার করতো, এরকম কি এটা কি সঠিক নাকি ভুল? এটা এখন সঠিক কি ভুল এটা তো বলতে পারছে না, কারণ আমার দাদারা তো বলতে পারে না। শুনি লোকের মুখে যে হ্যাঁ অত্যাচার করে এবং করার জন্য এই অবস্থা। বন্ধুরা, আসলে এখানকার এক স্থানীয় চাচার কাছ থেকে আসলে শুনলাম যে চাচারও বয়সে অনেক, কিন্তু চাচার যেই দাদা আছে দাদারাও কিন্তু এই বাড়ি সম্পর্কে কোনো ইতিহাস তারা বলতে পারেন। তাহলে বুঝতে পারছেন যে এই বাড়িটা কত বছর পুরনো। তাহলে চাচা আসলে এই বাড়িটা কত বছরের পুরনো হতে পারে? কত বছর হবে তা বলতে পারবো না। মানে আপনি জন্মের পর থেকে এটা দেখছেন? জন্মের পর থেকে দেখছি এরকম। ও, মানে আপনি দেখতেছেন, আপনার বাবা দেখেছে, আপনার দাদাও দেখেছে, সব মানে দাদাও দেখেছে। ও, আর যখন আপনার আসলে আপনার দাদা যখন এখানে ছিল তখন কি এই বাড়িটা কি এই অবস্থাতে ছিল নাকি আরো ভালো ছিল? এখন ভালো ছিল কি ছিল না সেটা তো দাদা জানতো, কিন্তু এটা আমার জন্মের পর থেকে আমি এখনই দেখছি। মানে এখন বর্তমানে যেমন আছে আপনার জন্মের পর থেকে আপনি ঠিক তেমনই দেখতেছেন? ও, বা এখান থেকে কোনো কিছু পাওয়া গিয়েছে বা স্বর্ণ মুদ্রা বা এমন কোনো কিছু না, বা কোনো জমিদারের ব্যবহৃত কোনো কিছু আপনার দাদারা পেয়ে থাকতে পারে, এরকম কিছু আপনার দাদারা বলেছে? না। আসলে বন্ধুরা, আসলে এই জমিদার বাড়িটি এতটাই পুরনো যে এখানকার কোনো স্থানীয়দের মুখ থেকে সঠিক তথ্যটা মানে খুঁজে পাওয়া খুবই মুশকিল। আসলে তারাও বলতে পারছে না যে এই জমিদার বাড়িটি কবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই জমিদাররা কি করত বা কোথা থেকে এই জমিদাররা এসেছিল এবং কত সালেই বা এই জমিদাররা এখান থেকে চলে যায়। জঙ্গল আছে, এটাই হবে আসলে। এই ভগ্নাবশেষ যেই স্থাপনাগুলো এখন বর্তমানে টিকে আছে সেগুলো এখন ঝোড় জঙ্গলে আচ্ছাদিত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ লতা গুল্মের এখানে অবস্থান হয়েছে। উপরের দিকে দেখেন, উপরের দিক পর্যন্ত কিন্তু এই লতা গুল্মগুলো ছড়িয়ে গিয়েছে। এক ইতিহাস থেকে জানা যায় 1909 সালের পরে তাহেরপুরের রাজা শশী শেখরেশ্বরের ছেলে শিব শেখরেশ্বর জমিদারি লাভ করেন। তিনি তখনকার নতুন তামনি জমিদারদের সহ্য করতে পারত না। তখন তিনি এসব তামনি জমিদারদের উচ্ছেদ করার জন্য আক্রমণ করেছিলেন। ধারণা করা হয় বরগাছির এই তামনি রাজার ওপর তিনিই আক্রমণ করিয়েছিলেন। লুটপাট ও অগ্নিসংযোগের মাধ্যমে এই জমিদারদের উচ্ছেদ করা হয়েছিল। এভাবেই তামনি জমিদারদের নির্মম পরিণতি ঘটেছিল। আসলে দেখুন এই সিঁড়ির এক একটা যেই ধাপ কিন্তু আমার এই একটা হাতের তালুর সমান, অর্থাৎ একটা হাত আমার যতটুকু দেখতে পাচ্ছেন, খুবই একদম উঁচু। আসলে আমি বুঝতে পারছি না যে সে সময়ের আমলের জমিদাররা কিভাবে এর ওপরে উঠতো। তো এক চাচা, অর্থাৎ স্থানীয় এক চাচা আমাকে এখানে এই জিনিসটাতে দেখতে সাহায্য করছে এবং এখানেই ছিল নাকি একটা বড় একটা কূপ ছিল। এই যে কূপটা নাকি আস্তে আস্তে ভরাট হতে শুরু করেছে। হয়তো এর সাথেই নাকি আরও লাগানো থাকতে পারে সিঁড়ি, এবং সেই সিঁড়ি চলে যেত সেই ওপরের দিকে এবং ওপরের ভবন কক্ষগুলোতে। কিন্তু কালের বিবর্তনে এই সিঁড়িগুলো বিলুপ্ত হয়ে গেছে এবং দিন দিন মাটির সাথে মিশে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সিঁড়ির এক একটা ধাপ, দেখেই বোঝা যাচ্ছে কিন্তু যে এখান থেকে শুরু করে